আপনি আপনার ওই হেডলাইন করছেন কবে শুরু হচ্ছে ইউনূসের বিচার। রাইট। আমি কিন্তু ইউনূসের বিচার চাই না, ঠিক আছে? আমি চাই না, উনি যে আমাদেরকে মুক্ত করলেন এবং জেলখানার দরজা খুলে দিলেন, এই জন্য তার সব দোষ আমি মাফ করে দিচ্ছি, আমি পার্সোনালি। তার বিরুদ্ধে অনেক মামলা হতে পারে, অনেক মামলা যোগ্য অপরাধ তিনি করেছেন, কিন্তু পার্সোনালি না আমি, যাক লোকটা তো গেল শেষ পর্যন্ত, মানে এটা কম পাওয়া না। যে খুলে দিয়েছেন, কোন মামলা থেকে অব্যাহতি দিয়েছেন মানুষকে? এই যে আমরা অবরুদ্ধ ছিলাম, আমরা যে একটা ভয়ের সংস্কৃতির মধ্যে দীর্ঘদিন বাস করলাম 18 মাস ধরে, আমাদের যে কি বলে, আমাদের যে অস্তিত্ব সংকটাপন্ন হয়ে উঠছিল, আমাদেরকে ইতিহাস ভোলানোর চেষ্টা হয়েছিল, আমরা সবসময় সঙ্গীত থাকতাম, কবে না স্বৈরাচারের দোসর ত্যাগ দিয়ে হ্যাঁ আমাদেরকে মবের শিকার হইতে হয়। এই সমস্ত ভয়ের সংস্কৃতি থেকে যে আমরা মুক্ত হইলাম এবং উনি যে সরে গেলেন, উনি বাধ্য হয়ে সরছে, সেটা পরে আসতেছি। এইটা আপনি সেখানে তাকে কেন কৃতিত্ব দেন? সে তো যেতে চায়নি, সে যেন তেন ভাবে ক্ষমতা। আমি বলছি তো, উনি যেতে চান নাই, উনি চলে গেছেন, এইটা আমার কাছে একটা পাওয়া। উনি যেতে চান নাই, হ্যাঁ ওটা আসতেছি। দেখেন, আপনি যেটা বললেন না, আমার একটা কথা মনে পড়ল, সেটা হচ্ছে যে যেসব নারী দেহ দেয় তাদের একটা সহজ সান্ত্বনা থাকে যে দেহ নষ্ট হলেও আত্মা নষ্ট হয় নাই। তো ইউনূস সাহেব আবার বলতে পারেন যে আমি এত অপকর্ম করছি ইত্যাদি, তো ইলেকশনটা তো হয়েছে, আমার তো আত্মা নষ্ট হয় নাই, বুঝছেন? এইটা একটা উনি সান্ত্বনা পাইতে পারেন। যাই হোক, আমরা এতদিন যার দ্বারা শাসিত হয়েছি না, অ্যাপারেন্টলি মনে হয়েছে যে সে একটা আলা ভোলা টাইপের লোক, সে কিছু বুঝে টুঝে না, হ্যাঁ একটা আলা ভোলা এটা লোক। কিন্তু তিনি আসলে ঢাকাই ফিল্মের দিলদারের মতো কমেডিয়ান, আর ঢাকাই ফিল্মের আহমেদ শরীফের মতো ভিলাইন, এটা দুইটা সত্তা তার মধ্যে কাজ করছে। তার সমস্ত কথা হচ্ছে কমেডি, তার সমস্ত কথা হচ্ছে ফলস ড্রিম, মিথ্যা স্বপ্ন, তার কথা হচ্ছে আপনার কি বলে যে মানুষকে অযথা রোমাঞ্চিত করার একটা অপচেষ্টা একদিকে, আর একদিকে হচ্ছে তার মাথাটা হচ্ছে কুটিল এবং নিষ্ঠুরও বটে, এবং এই নিষ্ঠুরতার আমরা শিকার হয়েছি। এবং গত 18 মাস অনেকে মবের হাতে মৃত্যুবরণ করতে হয়েছে, অনেকে অপদস্থ হয়েছে, শিক্ষক গলায় জুতোর মালা পড়তে বাধ্য হয়েছে, মুক্তিযোদ্ধা জুতোর গলা পড়তে বাধ্য হয়েছে, মৃত ব্যক্তি কবর থেকে তাকে উঠিয়ে তাকে পোড়ানো হয়েছে, তারপরে মাজার ভাঙা হয়েছে। আমাদের চিরায়ত যে সংস্কৃতি, আমাদের নাটক গান, আমাদের রাউল বাউল, এগুলোর উপর আক্রমণ করা হয়েছে। টোটালি একটা কি বলে যে জঙ্গলের রাজত্ব উনি কায়েম করছিলেন, হ্যাঁ, এবং এখান থেকে উনি সরে গেছেন। এটা পার্সোনালি আমার কাছে এটা একটা বড় প্রাপ্তি। সুতরাং আমি অন্তত তাকে মাফ করে দিচ্ছি, আপনারা বিচার থেকে পরে দেখেন। ইউনূস সাহেবের আগে তার সাইকিটা আমরা একটু ব্যাখ্যা করবো, তারপরে আমরা প্রেসিডেন্টের ভাষণে আসতেছি। সেটা হচ্ছে ইউনূস সাহেব হচ্ছেন প্যারাফেরিক ডিসঅর্ডারের একটা লোক। এটা ডাক্তারি ভাষায় এটা আছে, প্যারাফেরিক ডিসঅর্ডার। এই ডিসঅর্ডার হলে হয় কি, মানুষ পারভার্স প্লেজার পায়, একটা বিকৃত আনন্দ পায়, মানুষ একটা টুইস্টেড স্যাটিসফ্যাকশন পায়, মানুষ একটা কি বলে যে একটা ডিস্টোর্টেড একটা স্যাটিসফ্যাকশন পায় তারা। ডক্টর ইউনূস হ্যাজ বিন সাফারিং ফ্রম দিস ডিজিজ, সেটা হচ্ছে প্যারাফেরিক ডিসঅর্ডার। আপনি এটা নেটে খুঁজতে পারেন, আমি অনেক আগে পড়ছি, পাবেন এইটার ক্যারেক্টারিস্টিক গুলো আপনি পাবেন। সেই পারভার্স প্লেজারটা কি? পারভার্স প্লেজারটা হচ্ছে শেখ হাসিনাকে
এবং মানে প্রিসাইসলি শেখ হাসিনাকে আপনার অপদস্থ করে তাকে কি বলে যে একেবারেই বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলা, বঙ্গবন্ধুকে বাংলাদেশ থেকে মুছে ফেলার মধ্য দিয়ে সে একটা পারভার্স একটা প্লেজার পাইতো, একটা বিকৃত আনন্দ পাইতো। এবং এটা ঠিক, ডক্টর ইউনূস গত রেজিমে হ্যারাসমেন্টের শিকার হয়েছিলেন, সঙ্গত কারণেই তার বিরুদ্ধে মামলা হয়েছিল এবং উনি এটাকে মনে করছেন একটা হ্যারাসমেন্ট, এবং এই হ্যারাসমেন্ট থেকে ওনার মধ্যে একটা প্রতিশোধ পরায়ণতার জন্ম হয়েছে। এবং যখন উনি ক্ষমতাটা পাইলেন তখন এই প্রতিশোধ পরায়ণতা মাল্টিপ্লাইড হয়েছে, এটা বহু গুণে কি বলে যে এটা বেড়েছে আর কি। আমি তো ক্ষমতা পেয়ে গেছি, এখন আমি তো করতে পারি সব। এবং ফ্রম ডে ওয়ান উনি এই কাণ্ডটা করে গেছেন, মানে জনগণের উপকারে না এসে, অর্থাৎ মানুষের স্বার্থ না দেখে উনি তার সমস্ত মেধা, সমস্ত শ্রম সবকিছু ব্যবহার করছেন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য, শেখ হাসিনাকে কন্ডেম করার জন্য, বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলার জন্য। তার এন্টায়ার কর্মকাণ্ডটা এটাই ছিল। দেশ নিয়ে তার কোনো ভাবনা ছিল না। যেগুলি আমরা বলি যে সংস্কার, এগুলো বোগার। তিনি এই যে বিশাল ক্যানভাসের সংস্কার নিলেন, সংস্কার কর্মসূচি, এটা কারণ কি জানেন? এটা কারণ হচ্ছে যত বেশি সংস্কার নেওয়া যাবে তত বেশি ক্ষমতায় থাকা যাবে, টেনিউর তত বাড়বে। ছোট সংস্কার হইলে তো ধরেন যে একটা হইতে পারে যে নির্বাচন কমিশন থেকে সংস্কার করে দিই, তাহলে নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়। তাই নির্বাচন কমিশন সংস্কার করতে কয়দিন লাগবে? 7 দিন, 10 দিন, 15 দিন। তাহলে তো আমাকে নির্বাচন দিতে হবে। ফলে উনি একটা বিশাল ক্যানভাস হাতে নিয়েছেন, হ্যাঁ, প্রায় শতাধিক সংস্কার প্রস্তাবনী ইয়ে করছেন, ডিল করছেন। তো এগুলো বোগাস, এগুলি সব বোগাস। উনি আসলে মানে প্রতিশোধ চরিতার্থ করতে তার ক্ষমতাকে ব্যবহার করছে। এবং কি বলবো, এটা তো মানে ভাষা নাই উনি যা করলেন আর কি। হ্যাঁ, মানে কি বলে যে আপনি তো সবই জানেন, আপনাকে তো নতুন করে কিছু বলার নাই, আপনি সবই জানেন। যাই হোক, এখন আমরা প্রসঙ্গে আসি। যে আপনি যেটা করছেন আর কি, ইউনূসের বিচার দেখেন, হি ভায়োলেটেড the fundamental spirit of constitution. He violated একেবারেই মানে কনস্টিটিউশন বলতে যে বাংলাদেশে একটা রাষ্ট্র পরিচালনার একটা পুস্তক আছে, এইটা তার মাথায় ছিল না। এবং আপনি জানেন, ভায়োলেশন অফ কনস্টিটিউশন ইজ সাইমালটেনিয়াসলি ভায়োলেশন অফ সোশ্যাল কন্ট্রাক্ট অলসো। আপনি যখন সংবিধান ভায়োলেট করবেন তখন একই সাথে আপনি সামাজিক চুক্তিকেও ভায়োলেট করতেছেন, কারণ সংবিধান রচিত হয় সামাজিক চুক্তির মাধ্যমে হয়েছে, তাই না? 72 কনস্টিটিউশন কিভাবে হয়েছে? একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা কনসেনসাস দেওয়া হয়েছে আমাদের দেশটা কিভাবে চলবে, এই সামাজিক চুক্তির মাধ্যমে। রাষ্ট্র গঠিত হয়েছে কিভাবে? সামাজিক চুক্তির মাধ্যমে। হ্যাঁ, সমাজ মনে করছে যে আমরা একটা চুক্তিতে আবদ্ধ হইতে চাই, কারণ রাষ্ট্র গঠনের আগে তো ছিল স্টেট অফ নেচার, প্রকৃতির রাজত্ব। হ্যাঁ, সেখানে কোনো আইন কানুন ছিল না, যে যার খুশি মতো। তখন মানুষ ভাবলো যে না, এইভাবে তো চলতে পারে না, একটা কাঠামো দরকার যেখানে আইন থাকবে, বিধি থাকবে, সেভাবে চললে একটা শৃঙ্খলা থাকবে। তো একটা সামাজিক চুক্তির মাধ্যমে রাষ্ট্র গঠিত হয়েছে। তো আমাদের সংবিধানটাও গঠিত হয়েছে সামাজিক চুক্তির মাধ্যমে। যে স্বাধীনতার আমরা দীর্ঘ 9 মাস সংগ্রাম করে একটা দেশ পেয়েছি, এখন এই দেশটা কিভাবে চলবে সেইটার একটা মানে রিফ্লেকশন এই সংবিধানে হয়েছে। এটা বঙ্গবন্ধু তার নেতৃত্বে এই সংবিধান। তো সেই সামাজিক চুক্তি উনি ভঙ্গ করছেন, এবং এমন ভাবে ভঙ্গ করছেন যে এইটা কি বলে, এটা উনি মনে করছেন যে এটা বোধহয় একটা চটি বই, এটা বোধহয় পর্নোগ্রাফি, এটা বোধহয় মানে এটা অচ্ছুত একটা বই, এটা ছোঁয়া যাবে না, এরকম। আর আমি প্রথমে একটা জিনিস আপনাকে ব্যাখ্যা করি, সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট না, প্রেসিডেন্টকে আপনার যদিও একটা দল নমিনেট করে, কিন্তু যখন উনি সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত হয়ে যান তখন কিন্তু হি ইজ নো লঙ্গার এ পার্টিজান, হি বিকামস দ্য প্রেসিডেন্ট অফ হোল নেশন।
তখন কিন্তু আর পার্টির পরিচয় থাকে না, বুঝছেন? নমিনেশন পায় সে একটা পার্টি থেকে, বাট ওয়ান্স হি ইজ ইলেক্টেড হি বিকামস প্রেসিডেন্ট অফ অল পলিটিক্যাল পার্টি, অল পপুলেশন। তার আর কোনো দলীয় পরিচয় থাকে না। হ্যাঁ, এটা একটা নিউট্রাল মানে ব্যক্তিত্ব হয়ে যান তিনি। জি। এবং যখন নিউট্রাল মানে নিরপেক্ষ ব্যক্তি হয়ে যান, তখন তিনি কিন্তু দলকে অনুসরণ করতে হবে এমন কোনো কথা নাই। আপনার খেয়াল আছে যে শাহাবুদ্দিন সাহেব, মানে বিচারপতি সাহেব, এই শাহাবুদ্দিন, বিচারপতি শাহাবুদ্দিন সাহেব কিন্তু আওয়ামী লীগের নমিনেটেড প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও উনি কিন্তু অনেকগুলো কাজ করেছেন যেটা আওয়ামী লীগের বিরুদ্ধে গেছে। যেমন উনি অনেকগুলো বিল সই না করে পাঠিয়ে দিয়েছে, সেটা অবশ্য অটোমেটিক পাস হয়ে যায় 15 দিন পরে, সে তো তার দোষ না, উনি সাইন করেননি। তারপরে ধরেন যে প্রকাশ্য ভোটের অর্ডিন্যান্সে উনি শেষ পর্যন্ত সাইন করছেন, কিন্তু প্রথমে উনি করতে চাননি। তারপর 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে চাপ ছিল নির্বাচনটাকে মানে পোস্টপোন করে দেওয়ার, কিন্তু উনি রাজি হন নাই। তাইলে কি দাঁড়াইলো? উনি কি আর আওয়ামী লীগের প্রেসিডেন্ট থাকলেন না? তাইলে এই যে ইলেক্টেড হয়ে যাওয়ার পরে হি ইজ নো লঙ্গার এ পার্টিজান। তো আমাদের যে এখনকার সভাপতি চুপ্পু সাহেব, উনি তো সেরকমই একজন লোক, তাই না? উনি আওয়ামী লীগের নমিনেটেড প্রেসিডেন্ট, তো কি হয়েছে? উনি তো সংসদ সদস্যরা তাকে ভোট দিয়ে নেবেন, তার মানে হচ্ছে আপনার সংসদ সদস্য মানে হোল সংসদ সদস্য, আপনি যারা বিপক্ষে ভোট দিচ্ছেন সেটাকেও আপনাকে ধরতে হবে। মানে পার্লামেন্ট ইটসেলফ তাকে ইলেক্টেড করছে, কে ভোট দেয় নাই সেটা ব্যাপার না, পার্লামেন্ট তাকে ইয়ে করছে। তার মানে এইটা একটা হোল নেশনের পদ। সেই পদটাকে উনি শেখ হাসিনার প্রেসিডেন্ট মনে করলেন, উনি মনে করলেন আওয়ামী লীগের প্রেসিডেন্ট। হ্যাঁ, মানে দেখেন চুপ্পু সাহেব কিন্তু 5th অগাস্টের স্পিরিটের বিরুদ্ধে কোন স্ট্যান্ড নেন নাই, নিছেন কি? নেন নাই তো। উনি একটা নির্বিরোধ মানুষ ছিল। তাই উনি যদি বলতেন যে না 5ই অগস্ট মানি না, এটা মানি না, সেটা মানি না, হাসিনাকে ফেরত আনতে হবে, উন্মুক্ত একটা কথা হইতো। উনি তো কোনো কিছুর সাথে ছিলেন না, তাই না? তারপরেও যেহেতু উনি শেখ হাসিনা নমিনেটেড প্রেসিডেন্ট, সেহেতু মানে উনি হয়ে গেলেন, উনি অচ্যুত হয়ে গেলেন। এবং কি কি কারণ হইলো আপনি দেখেন, মানে এই ভায়োলেশন অফ কনস্টিটিউশন ভাবাই যায় না। শতাধিক আপনার হইল, অর্ডিন্যান্স জারি হইল, প্রেসিডেন্ট জানেন না। ভাবেন একবার আর কি, অর্ডিন্যান্স জারি করার এখতিয়ার একমাত্র প্রেসিডেন্ট, ঠিক আছে, কিন্তু উনি জানেনই না। এই না, এটা কি হয়, হেড অফ দি গভর্নমেন্ট অর্থাৎ প্রাইম মিনিস্টার উনি রিকমেন্ড করেন, হয়তো প্রেসিডেন্ট এটা জারি করে, কিন্তু প্রেসিডেন্ট জানলেনই না যে অর্ডিন্যান্স জারি হয়ে গেছে। ভাবেন একবার। আচ্ছা, তারপরে দেখেন ওরা প্রেস উইং কে উইথড্র করে না হলো। প্রেস উইং কে উইথড্র করা মানে হচ্ছে কি, হি বিকামস টোটালি ডিসকানেক্টেড উইথ দি রেস্ট অফ দি ওয়ার্ল্ড, বাংলাদেশ। বঙ্গভবন ছাড়া বাকি বাংলাদেশের যাবতীয় অংশের সাথে সে ডিসকানেক্টেড হয়ে গেল। তিনি কোথাও পানি দিতে পারছেন না, তিনি কোথাও তার বক্তব্য দিতে পারছেন না, কোথাও রিয়াক্ট করতে পারতেছেন না। একটা কনফাইনমেন্ট, একটা আইল্যান্ড, একটা টোটালি একটা এলিয়েন বানিয়ে দিলেন। হ্যাঁ, এটা একটা মানে কি বলে যে মানে এই যে বিপুল মানে ভাস্ট মেজরিটি, ভাস্ট অশেন অফ হিউম্যানিটি, 18 কোটি মানুষের যে জনপ্রবাহ, সেখান থেকে ওনাকে বিচ্ছিন্ন করে দিলেন। কত ভয়াবহ একটা মানসিক পীড়নের মধ্যে ওনাকে রাখছেন। তারপর দেখেন কত হীনমন্যতা। হ্যাঁ, এই মিননেসের কোনো তুলনা হয়। আপনার বিদেশে উনি যাচ্ছেন 10টা 11টা 12টা কয়টা দেশ জানি না, এরকমই হবে। আয়সা যে প্রেসিডেন্টের সাথে একটা কাটসি ভিজিট, একটা সৌজন্যমূলক সাক্ষাৎ, এটা কনস্টিটিউশন থাকবা না থাক, এইটা একটা সৌজন্য আছে, আমি বিদেশে গেলাম, কে ওই চুপ্পু, ও কি, ও তো কোনো মানুষই না, হ্যাঁ আমি নোবেল লরিয়েট, ও কি, ওর কাছে কেন যাবো? হবে না। তারপর মোরওভার আপনি দেখেন যে উনি চিকিৎসার জন্য পর্যন্ত বাইরে যেতে পারবেন না। ওনাকে নানা দেশ থেকে দাওয়াত করা হয়েছে, বেশ কয়েকটা দেশ দাওয়াতে, ওনাকে যে দাওয়াত করা হয়েছে এটাই উনি জানেন। হ্যাঁ, উনি যাবেন তো দূরের কথা। হ্যাঁ, তাকে মানে এটাকে কি বলে, ওই যে জেলে তো আপনি যান নাই, জেলের মধ্যে জেল, তার নাম হচ্ছে সেল।
মানে আমি তো জেলে গেছি, মানে সেল বন্দি হয়ে যাওয়া মানে হচ্ছে সে একেবারে টোটালি মানে মানে জেলে থাকলে হয় কি আপনি আপনার সহবন্ধীদের সাথে মিশতে পারতেছেন ই করতে, কিন্তু যখন আপনাকে সেল বন্দি করা হলো তখন আর আপনি ওই যে সহবন্ধীদের সাথে যে একটা মিশবেন টিশবেন সেটারও কোনো উপায় নেই। তার ডক্টর ইউনূসের অবস্থাটা সেরকম হয়েছিল আর কি। হ্যাঁ। তো যে এইসব অপকর্ম উনি করছেন, এবং এটার জন্য আমি তো বলি তার বিরুদ্ধে ডজন ডজন মামলা হইতে পারে। আমি কি কি পার্সোনালি মামলা হতে পারে মাহবুব কামাল? আপনি ধরেন বলতে পারেন আমি শুনেন, জি আমি বলি আপনাকে, আমি বলি মামলা করা লাগবে না। আপনি বিএনপি যদি এই অধ্যাদেশগুলি পার্লামেন্টে র্যাটিফাই না করে তাহলে তো বিরাট বিপদে পড়বে। যদি র্যাটিফাই না করে, অবশ্য বিএনপি র্যাটিফাই করবে, না করলে আবার বিএনপির যে শাসন সেটা আবার লেজিটিমেসি হারাবে, কারণ এই অধ্যাদেশগুলির মধ্যে দিয়ে তো জিনিসটা আগায় গেছে, তাই না? তো ফলে আমার মনে হয় না যে বিএনপি এগুলি র্যাটিফাই করবে না। তার মানে ওই ঝামেলায় যাবে না, মানে তার নিজের ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করতে চাইবে না। কিন্তু মানে কথার কথা ফর আর্গুমেন্ট সেক, যদি আপনি এগুলি র্যাটিফাই করা না হয় তাইলে কি অবস্থা দাঁড়াবে? তাহলে সমস্ত অপকর্মগুলি সমস্ত কিছু দায়ভার ইউনুসকে বহন করতে হবে। হ্যাঁ। তো এখন দেখা যাক কি হয়, মানে এই এদেশের মানুষ ডক্টর ইউনুসকে শুধু কি গালমন্দ করেই ক্ষান্ত দিবে, নাকি তার যে অপকর্মগুলি সেই অপকর্মগুলোর তারা বিচার চাইবে, বা এটা বিচার হইতে। বিচার তো মাহবুব ভাই আপনি যেভাবে করে বলুন না কেন বিচার তো অবশ্যই চাইবে, কেউ না কেউ তো চাইবে, এটা তো ব্যক্তিগত বিষয় নয়। একটি রাষ্ট্রদ্রোহিতামূলক কাজ করেছেন তিনি, রাষ্ট্রের বিরুদ্ধে না, ষড়যন্ত্র করেছেন। আপনি কিন্তু কনফিউজ করতেছেন। আমি যেটা বলছি সেটা আমার পার্সোনাল ভিউ, আমি তাকে মাফ করে দিছি, কিন্তু আমি তো আর মানে কি দেখেন, পার্সোনাল কনসাইন্স এটার কোনো মূল্য নাই, কালেকটিভ কনসাইন্স এর মূল্য আছে। মানে সমষ্টিগত বিবেক কি বলতেছে। যেমন আমাদের কি হয়, আমরা যে যিনি ক্ষমতা থাকে, যে প্রাইম মিনিস্টার অথবা চিফ এক্সিকিউটিভ থাকে, সে মনে করে যে উনি যেটা ভাবতেছেন তার বিবেকটাই বোধহয় হচ্ছে ফাইনাল, কিন্তু এটা তো তার পার্সোনাল কনসাইন্স। কালেকটিভ কনসাইন্স কি, সমষ্টিগত মানুষের বিবেক কি, সেটা হচ্ছে বড় কথা। তা আবার পার্সোনাল কনসাইন্স দিয়ে আপনি বিচার করেন না, মনে করেন না যে আমি কি বলে যে কালেকটিভলি কি বলতেছে মানুষ সেইটা দেখতে হবে, এবং সেইটা সরকার এই কালেকটিভ যে ওপিনিয়ন সেইটার প্রতি সরকার কতটা মনোযোগ দেয়, কতটা এই 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 কি বলে যে জনমতকে কতটা মূল্য দেয়, শ্রদ্ধা করে, সেটাও দেখার ব্যাপার আছে। সেটাও দেখার ব্যাপার আছে যে গভর্নমেন্ট কি করে। কারণ আলটিমেটলি তো যা কিছু হবে সেটা সরকারই করবে, হয় সরকার করবে অথবা করবে না, আমাদের তো করার কিছু নেই, তাই না? আমরা কি করতে মব করতে পারি, কিন্তু আমরা মব করবো না, আমরা তো ইউনুস না, তাই না? আমরা মব করে ইউনুসকে একটা হেরস্তা করতে পারি, কিন্তু আমরা এটা করবো না। আমরা এটা এই মবের দিকে আমরা যাবোই না। আমরা ইউনুসের ফলোয়ার হতে চাই না, এই অধমের ফলোয়ার আমরা হইতে চাই না। আইনের শাসন প্রতিষ্ঠিত, বিএনপি যদি আইনের শাসন প্রতিষ্ঠিত করতে চায় তাহলে তো তাকে আইনি প্রক্রিয়া যেতেই হবে। আপনি যে বলছেন বিএনপি এগুলো রেকটিফাই করবে, যদি সেটা করে সেটার জন্য বিএনপি কে কিন্তু দায়বদ্ধ হতে হবে। বিএনপি কেও দিন শেষে জনগণের কাছে কিন্তু কৈফিয়ত দিতে হবে, এরকম না, আমি আমি ওই পয়েন্টে বলতেছি যে রেটিফাই যদি না করে তাইলে বর্তমান সরকারের লেজিটিমেসিটা প্রশ্নবিদ্ধ হবে, বর্তমান সরকারের যে আইন সিদ্ধতা সেটা কিন্তু অলরেডি প্রশ্নবিদ্ধ। প্রশ্নবিদ্ধ নয় বিএনপি জি না, আপনি শুনেন, আমার কথা হচ্ছে যে আমি কিন্তু ধরেন যে শান্তি শৃঙ্খলায় বিশ্বাসী এবং একটা স্টেবল সোসাইটি চাচ্ছি। এখন ধরেন যে একটা ইলেকটেড গভর্নমেন্ট পাইছি আমরা, যে কোনো ভাবে হোক, এখানে ধরেন যে ম্যানিপুলেশনের অভিযোগ আছে, নানা রকম মানে দুর্নীতির অভিযোগ আছে ইত্যাদি, তা সত্ত্বেও একটা ইলেকটেড গভর্নমেন্ট হয়েছে, এবং একটা বড় সান্ত্বনা এই যে একটা মোটামুটি লিবারেল ডেমোক্রেটরা ক্ষমতা পাইছে, মোটামুটি। আমি একেবারে 100% বলবো, মানে ইন কম্পারিজন টু আল্ট্রা রাইটিজম, উগ্র ডানপন্থার চেয়ে এটা ভালো। এবং এইটা ইন্টারিম পিরিয়ডের জন্য এইটা আমার মনে হয় যে এটাকে ডিস্টার্ব করা ঠিক হবে না। এটা এই গভর্নমেন্ট কেন ডিস্টার্ব করে, তো পাবলিকের ভোটে আসছে, তাই না? এটা তো
মাহবুব মাহবুব কামাল, ওইটা একটা পার্সপেক্টিভ যে ধরেন এই মুহূর্তে এটি ছাড়া আর কি উপায় ছিল, সেটি একটা হুম, আমরা পাশে রাখি। কিন্তু আপনি যদি টোটাল লেজিটিমেসির কথা চিন্তা করেন, সেই ক্ষেত্রে তো এটি এটি সেই অর্থে কোনো ব্যবস্থাই হয় নাই। কিন্তু মানুষ তারপরেও আপনি বলবেন যে একটা একটা স্বস্তি পেয়েছে যে ইউনূস বিদায় হয়েছে, ইউনূসের পেছনে যে জামাত চক্র ছিল তারা ক্ষমতায় আসতে পারেনি, কিন্তু তারা তো এখনো পার্লামেন্টে আছে। এখন আপনি বলতে পারেন হ্যাঁ, ফ্রিডম পার্টিও তো একসময় দেশে বিরোধী দল হয়েছিল, হয়নি? হয়েছিল তো। ফলে এই বিরোধী দল ভবিষ্যতে তারা কি করতে পারবে না পারবে সে নিয়ে আমরা কথা বলতেই পারি, কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে আপনি যদি রাষ্ট্রের বিরুদ্ধে এত বড় একটি অপরাধ সংঘটিত হয়েছে যেখানে রাষ্ট্রটি বিপন্ন হয়ে যেত, সেইটির যদি আপনি বিচার না করেন, আইনের শাসন শুনেন, না না, ডক্টর ইউনূসের বিরুদ্ধে শুধু এইসবের কারণে যে বিচার হতে পারে তা না, আরো অনেক কারণে বিচার হতে পারে, সেগুলো দিয়ে মামলা হতে পারে। কি কি কারণ হতে যেমন পারে? যেমন ধরেন যে এই যে মব না, তো উনি তো মবের জন্মদাতা। উনি বলছেন যে ওরা তো তোমাদের গ্রামেও আছে, ইট ইজ এ ডিরেক্ট এনকারেজমেন্ট অফ মব, বলছে না ওই যে একটা সমাবেশে, ওরা তো তোমাদের ঘরে আছে। তাহলে এইটা মবের উস্কানিদাতা হিসেবে একটা মামলা হইতে পারে, ভেরি মাচ হইতে পারে। এটা তো রেকর্ডেড, তাই না? একটু রেকর্ডেড, উনি বলছেন ওরা তো তোমাদের ঘরে আছে, তাই না? আচ্ছা, গেল এটা। তারপরে ধরেন তারপরে শফিকুল আমি আলম বলি, প্রেসার গ্রুপ। আচ্ছা ওইটা পরে আসতেছি। যেমন ধরেন প্রথম আলো এবং ডেইলি স্টার পুড়িয়ে দেওয়া হয়েছে, ওখানে আর্মি ছিল, জবর থেকে কোনো ডিকটেশন আসেনি। এখন প্রথম আলো এবং ডেইলি স্টার, হ্যাঁ এইটা ধরেন যে হইতে পারে যে এটা ফিলোসফিক্যালি অথবা মতাদর্শগতভাবে এটার আমি বিরোধিতা করতে পারি, কিন্তু এট দ্য সেম টাইম এটা তো প্রাইভেট প্রপার্টি, প্রাইভেট প্রপার্টি রাইট এইটা সংবিধানে সংরক্ষিত আছে। একটা প্রাইভেট প্রপার্টি পড়তেছে, আমি প্রথম আলো এটা ধরবো না, এটা ডেইলি স্টারও না, এই স্ট্রাকচারটা একটা প্রাইভেট প্রপার্টি, ঠিক আছে? আপনি তো প্রাইভেট প্রপার্টি গ্লোবালি প্রত্যেকটা দেশে প্রাইভেট প্রপার্টির রাইট এইটা সংরক্ষিত, এইটা হচ্ছে ডেমোক্রেসির বেসিক, ঠিক আছে? এটা যদি সোশ্যালিস্ট কান্ট্রি হইতো, সমাজতান্ত্রিক হইতো, তাহলে প্রাইভেট প্রপার্টির কোনো মূল্য নেই, তখন কোনো প্রাইভেট প্রপার্টি থাকতে পারবে না, সেখানে একটা সোশ্যাল মানে কি সামাজিক মালিকানা তৈরি হয়, একটা রাষ্ট্রীয় মালিকানা তৈরি হয়, পাবলিক প্রপার্টি বলতে কিছু থাকে না। কিন্তু ওয়েন ইউ টক অ্যাবাউট এ ডেমোক্রেটিক কান্ট্রি, সেখানে তো পাবলিক প্রপার্টির রাইট আপনার একেবারেই সংরক্ষিত, তাই না? তার প্রথম আলো এবং ডেইলি স্টার যে প্রাইভেট প্রপার্টি গুলি পুরলো এবং সেখানে সেনাবাহিনী থাকলো, গভর্নমেন্ট কোনো অ্যাকশনের কারণে এটা মামলা হবে। প্রাইভেট প্রপার্টির মানে কি বলে যে যে প্রিভিলেজ, প্রাইভেট প্রপার্টির যে অধিকার, যে সেইটা তো ভায়োলেট করছে, হ্যাঁ, সেটা রক্ষিত হয় নাই, এটাও একটা মামলা হবে। অসংখ্য মামলা হইতে পারে। আপনি অর্ডিনেন্সে যাচ্ছেন কেন? অর্ডিনেন্স গুলো বাদ দেন না, অর্ডিনেন্স গুলো বাদ দেন, হ্যাঁ, বহু মামলা হইতে পারে তার বিরুদ্ধে। হ্যাঁ, তারপরে ধরেন যে যে মবের দ্বারা যে সমস্ত হত্যাকাণ্ডগুলি হয়েছে না, দেখেন, আপনি বোধহয় শুনতেছেন না। আমি আচ্ছা, শুনতেছি, আমি শুনতে যেমন এবং ধরেন, হ্যাঁ, যেমন ধরেন যে জুলাই আন্দোলনে না, জুলাই আন্দোলনে কি ওই কি বলে যে শেখ হাসিনা ওই মাঠে গিয়া বন্দুক ধরছিল? তা তো ধরা নেই, পুলিশ গুলি করছে, তাই না? তারপরে তো তার মৃত্যুদণ্ড দিলেন কেন? দিলেন যে তার আমলে এটা হয়েছে, হ্যাঁ, এবং ধরে নেওয়া যায় যে তার একটা সায় ছিল, এই তো। তো এখানে যে সমস্ত বোমের দ্বারা যারা যারা নিহত হয়েছে, হ্যাঁ, তা আমরা তো ধরে নিব যে এখানে তো কি বলে যে চিফ অ্যাডভাইজার বা হেড অফ দি গভর্নমেন্টের সায় ছিল, তো সেও তো হুকুমের আসামি হয়ে যাবে, হবে না? হাসিনা যদি হুকুমের আসামি হতে পারে, তো উনি কেন হবেন না? ওটা তো কিলিং, ওইটা বন্দুকের কিলিং, আর এটা হচ্ছে পিটায় মারছে বা যেভাবে হোক মারছে আর কি, হ্যাঁ, হত্যা তো হত্যাই। মাহবুব তো কামাল, এই সমস্ত হত্যা, মাহবুব হ্যাঁ, কামাল দেখুন, আপনি যখন তুলনাটা আনলেন তখন প্রশ্নটি আমি আপনাকে অবশ্যই করতে চাই। ধরেন উম, শেখ হাসিনার বিরুদ্ধে তাকে যে হুকুমের আসামি করা হয়েছে, তার কি এই তাজুলের আদালত তার বিরুদ্ধে কি যথেষ্ট প্রমাণ হাজির করতে পেরেছে? পারে নাই। এবং আপনি দেখেন বাংলাদেশে কেপিআই ভুক্ত এলাকায় বিটিভি, মেট্রো রেল, এইসব জায়গায় আগুন দিয়েছে। এইখানে তো আপনার আহ, এর কি বলে প্রধানমন্ত্রীর অর্ডার দেওয়ার দরকার নাই যে গুলি করো,
আপনি কেপিআই ভুক্ত এলাকায় আপনি আক্রমণ করছেন, তখন ওইখানে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হয়ে যায় ওটাকে প্রতিহত করা, কারণ যে এখানে হামলা করছে সে সন্ত্রাসী, তাই না? এটির জন্য এটা তো পুলিশের আইন, তাই না? সেখানে ঠিক উল্টো কাজটি করেছেন ডক্টর ইউনূস, তিনি বরং উস্কে দিয়েছেন, তিনি বরং আকারে ইঙ্গিতে এই মবকে লেলিয়ে দিয়েছেন। এমনকি বঙ্গভবনে যখন ঘেরাও করা হয়, যেটা রাষ্ট্রপতি বললেন, নাহিদ ইসলাম নিজে ফোন করে বলছেন যে এরা আমাদের লোক নয়, বলছি, তারপরে তারা মব একটা নিয়ন্ত্রণে নিয়ে আসলো। এগুলো প্রত্যেকটা তো এভিডেন্স। ফলে না শেখ হাসিনার সঙ্গে, শেখ হাসিনাকে যে হুকুমের আসামি করা হয়েছে সেটির সঙ্গে ডক্টর ইউনূসের যে অপরাধ, ওটির কি আসলে তুলনা চলে? না, আমি সেটা তো বলি নাই। আমি বলছি যে মানে একটা রাষ্ট্রে যখন এই অপকর্মগুলি হয়, হ্যাঁ, এই যে এইসব অপকর্ম, তখন কিন্তু ইন দ্য ফাইনাল অ্যানালিসিস হেড অফ দি গভর্নমেন্ট কিন্তু এটার জন্য রেসপন্সিবল থাকে। আই এগ্রি। আচ্ছা, তো এখন ইউনূসের 18 মাসে যা যা হয়েছে সেগুলো, বাট আলটিমেটলি লায়াবল হচ্ছে চিফ অ্যাডভাইজার। হ্যাঁ, কখন আমরা তাকে স্পেয়ার করা যাইতো যদি তিনি চেষ্টা করতেন যে এগুলো দমানোর জন্য, কিন্তু তিনি কোনো চেষ্টাও করেননি, কোনো ক্ষেত্রে উনি এনকারেজ করছেন, তাই না? তাইলে এটার দায় অবশ্যই ওনার ঘাড়ে যাবে। এবং এই সমস্ত কারণ, ললেসনেস এর কারণে, মবের কারণে যে সমস্ত হত্যা হয়েছে, সে সমস্ত হত্যাকাণ্ডের উনি আসামি হইতে পারেন, ভেরি মাচ আসামি হইতে পারেন। হ্যাঁ, তো আপনি তো প্রেসিডেন্টকে না জানায়া বা অর্ডিন্যান্স জারি করছেন, ওইদিকে তো আপনার যাওয়ার দরকারই নেই। হ্যাঁ, আপনি এদিকে আসেন যে কি হয়েছে গত 18 মাসে। হ্যাঁ, এবং প্রত্যেকটা কত বড় জালিয়াত আপনি দেখেন মাহবুব ভাই, কত বড় জালিয়াত। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদুল ইসলাম তিনি মানে রাষ্ট্রপতিকে না জানিয়ে তার চিঠি জালিয়াতি করতে চেয়েছে, জাল চিঠি বানাতে চেয়েছে। আপনি কাকে? হ্যাঁ, জি, অনেক জালিয়াতি তো হয়েছে, ধরেন এই যে শেখ হাসিনা পদত্যাগ করছে, সেই পদত্যাগ পত্র তো আমরা পাইলাম না। তারপরে চিফ জাস্টিসের ইয়ে তো আমরা পাইলাম না, তাই না? যে ওই যে যাদেরকে মব করে, মানে বিচারপতিদের মব করে আপনি মানে পদত্যাগে বাধ্য করছে, আপনি ভাবেন কোথায়। এবং এমন একটা অরাজকতার রাজত্ব তৈরি করছেন যে মসজিদের ইমাম পর্যন্ত আপনি গা ঢাকা দিতে বাধ্য হয়েছে, তা জানি আমাকে মেরে ফেলে। হ্যাঁ, আমাকে তো ওই আওয়ামী লীগের ওই কমিটি আমাকে ইমাম বানাইছিল। হ্যাঁ, কারণ যে মসজিদ কমিটি থাকে না, মসজিদ কমিটি তো এইসব ইমাম তারপরে এদেরকে নিয়োগ দেয়। যেহেতু আওয়ামী লীগের কমিটি আমাকে নিয়োগ দিচ্ছে, ভাই আমার কি না জানি কি হয়। হ্যাঁ, পালাই গেছে। এই ধরনের একটা সোসাইটি উনি উৎসাহিত করছেন। হ্যাঁ, এই ধরনের একটা সোসাইটি। শুধু তাই না, আপনি আইসিটিতে এই যে তাজুল ইসলামের মতো, আজকে তো তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, তাকে নিয়োগ দিয়েছে, এটাও তো একটা ধৃষ্টতা, এটাও তো একটা অপরাধ করেছেন উনি। হ্যাঁ, এসব তো হয়েছে। আপনি যদি মানে পয়েন্ট বাই পয়েন্ট বলতে থাকেন না, একটার পর একটা বলতে থাকেন, এটা তো মহাভারত হয়ে যাবে, এটা কয়েক খণ্ডের মহাভারত হয়ে যাবে। মানে এত কাণ্ড ঘটছে, প্রতিদিনই তো কোনো না কোনো অনাচার হয়েছে, কোনো না কোনো আপনার ললেসনেস ঘটছে। হ্যাঁ, প্রতিদিনই তো ঘটছে, দিস ওয়ে অর দ্যাট ওয়ে। হ্যাঁ, এখন মাহবুব ভাই, এখন ধরেন এইটাকে কেমনে করে, কেউ কি দেশে নাই যারা ডক্টর ইউনূস পালানোর আগে, তার গংরা পালানোর আগে তাদের বিরুদ্ধে মামলা করুক? এখন মানে কি বলে যে, দেখেন আমি না এইসব মনে করেন না, আমি এইসব শব্দ না ব্যবহার করি না। এই যে পালানো, আমাদের একজন আছে, একজন আমাদের সাংবাদিক গোত্রে, যদি কথায় কথায় না বলেন যে পলাতক শেখ হাসিনা, কথায় কথায় পলাতক। হ্যাঁ, এইসব শব্দগুলো না আমার কাছে ভদ্রতা সম্মত মনে হয় না। হ্যাঁ, পলাতক, পালিয়ে যাওয়া, তারপরে কি বলে যে এই, আমি এগুলি অ্যাভয়েড করতে চাই। কথাটা হলো যে আমরা ভদ্রভাবে বলি এইভাবে যে ডক্টর ইউনূস উনি অনেক ক্রাইম করছেন, ঠিক আছে, অনেক ক্রাইম করছেন,
অনেক ক্রাইম আবার রাষ্ট্রদ্রোহিতারও সামিল। ঠিক আছে, রাষ্ট্রদ্রোহিতারও সামিল, আবার কতগুলি ক্রিমিনাল অফেন্স এর উৎসাহ দিয়েছেন। উনি পার্সোনালি তো করেন নাই, উৎসাহ দিচ্ছেন বা এটার পৃষ্ঠপোষক ছিলেন আর কি। সো এগুলোর জন্য মামলা হইতে পারে, মামলা হইতে পারে। এখন কোন নাগরিক যদি মানে অ্যাগ্রিভড হয়ে হ্যাঁ যদি ওই মামলা করে, ওনার রাইট আছে মামলা করার। কারণ এখন তো আর ইউনুস তো হেড অফ দি গভর্নমেন্ট না, তো একজন সাধারণ সিভিলিয়ান, তাই না, তো মামলা করতে পারে। হ্যাঁ, এখন থানা মামলা নিবে কিনা বা এইসব মামলাকে সরকার, বর্তমান সিটিং সরকার কিভাবে দেখবে, সেটাও একটা বড় ব্যাপার কিন্তু। হ্যাঁ, কারণ একটা কথা আপনাকে খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু আপনি যেহেতু অ্যাঙ্করিং করেন, আপনার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ইউনুস কিন্তু আপনার হি ইজ এন আমেরিকান ব্লেসড পার্সন। ঠিক আছে, কি কারণে? উনি যেহেতু আমেরিকার সাথে অনেক চুক্তি করছেন যেগুলি আমাদের রাষ্ট্রের স্বার্থের বাইরে গেছে, এবং এই যে খলিলুর রহমানের যে ফরেন মিনিস্টার হিসেবে নিয়োগ পাওয়া, এটাও কিন্তু ওইটারই চেইন ইফেক্ট, এই যে ইউনুস সাহেবের। হ্যাঁ, এটা চেইন ইফেক্ট। সুতরাং আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে ইউনুসের বিরুদ্ধে মামলা করলে করা যাবে কিনা, কারণ সরকার এইটা অনুমোদন দিবে কিনা, বা মামলা করা হলে সরকার এটাকে সিরিয়াসলি নিবে কিনা, কারণ সরকার আমেরিকাকে চটাইতে চাবে কিনা, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ আপনি দেখছেন সরকার একটা কম্প্রোমাইজ করছে, সেটা হচ্ছে খলিলুর রহমানকে ফরেন মিনিস্টার করছে। এটা কিন্তু একজন কম্প্রোমাইজ। এটা অস্বাভাবিক লাগছে আমাদের, খুব আনন্যাচারাল। যে যে লোকটাকে বিএনপি নিরাপত্তা উপদেষ্টা হওয়ার পর যা তা বলছে, এবং আপনার কি বলে তার পদত্যাগও চাইছে, সিরিয়াসলি পদত্যাগ চাইছে, সেই লোকটাকে যখন মানে ইউনুস সরকারের পতনের পর যখন আবারও ফরেন মিনিস্টার করা হলো, এটা আমার কাছে মানে কি বলবো, এটা আমার কাছে এটা মনে হয়েছে একেবারেই কম্প্রোমাইজ। জি। এবং আই ডাউট খালেদা জিয়া যদি বেঁচে থাকতেন, মানে উনি যদি প্রাইম মিনিস্টার হতেন, মানে তাহলে আমার মনে হয় এই কম্প্রোমাইজ করতেন। কারণ উনি একেবারে আনকম্প্রোমাইজিং লিডার ছিলেন, যে কারণে ওনাকে সবাই ভালোবাসে। বাংলাদেশের মানুষ কিন্তু খালেদা জিয়াকে অনেক ভালোবাসে, তার এই আপোষহীনতার কারণে। আমার মনে হয় না যে খালেদা জিয়া থাকলে এই আপনার খলিলুর রহমানকে ফরেন অ্যাফেয়ার্স কি কারণে করা হইলো, কোন প্রেসারে, এটা প্রেসার ছাড়া অন্য কোনো কারণ দেখি না। আমি কারণ দেখি না ইন দ্য সেন্স যে বিএনপিতে ফরেন মিনিস্টার হওয়ার মতো অনেকেই আছে। আমি যে নাম বলি, যেমন ধরেন যে আমির খসরু মাহমুদ চৌধুরী, উনি বেশ শিক্ষিত লোক, ভালো ইংরেজি জানেন, ওনার কি বলে যে একজন ভালো ডিপ্লোমেট হওয়ার জন্য ওনার যথেষ্ট কোয়ালিটি আছে। আমি তার কিছু লেকচার শুনছি। হি কুড বি এ ফরেন মিনিস্টার, হি কুড বি। কিন্তু কেন খলিল রহমান একটা বিতর্কিত লোক, এবং যে লোকটার পাবলিক পারসেপশন হচ্ছে এই লোকটা আমেরিকার লোক, পারসেপশনের ব্যাপার না, কিন্তু আমেরিকানই, তাই না? কিন্তু ওখান থেকেই আমরা শুনি তিনি আমেরিকার অ্যাসেট ছিলেন, এখন তিনি ভারতের অ্যাসেট, এরকম নানান রকম গল্প টল্প আছে। যাই হোক, কিন্তু আমি আবার একটু প্রসঙ্গে ফিরি যে দেখুন, ডক্টর ইউনূস যাওয়ার আগে এমনকি ইলেকশনের দিনও বোধহয় তিনি কয়েকটা চুক্তি করেছেন, রাইট? 9 তারিখে আমেরিকার সঙ্গে চুক্তি করেছেন, এবং সেগুলি আমরা জানি না। আমেরিকার প্রেসিডেন্ট এরই মধ্যে ওই শুভেচ্ছা বাণীতে অভিনন্দন জানিয়ে তিনি যে ইনডিরেক্টলি হুমকিটি দিয়েছেন, তো এখন তো সবই এটার মধ্যে, এই প্রশ্নের মধ্যে আসবে যে ডক্টর ইউনূস যা যা করে গেছেন, এই প্রত্যেকটি বিষয় যদি বিএনপি জবাবদিহিতার মধ্যে না আনে, দিন শেষে বিএনপি তো একটি রাজনৈতিক দল, তাকে তো আবার মানুষের কাছে যেতে হবে। সো বিএনপি ওই দূরদর্শিতার পরিচয়টি দিবে কিনা? প্রথম কথা হচ্ছে যে বিএনপি যে ক্ষমতা পেল না, এটা কিন্তু ইউনুসের কারণে না, এটা টোটালি আর্মির কারণে। ডক্টর ইউনুস কিন্তু একটা দূরভিসন্ধি করছিলেন। হ্যাঁ, সেটা হচ্ছে যে একটা প্যাচ লাগাই দেওয়া। সেটা কিরকম বলছিলেন, মানে তার লোকজন বলতেছিল যে রেজাল্ট দিতে দেরি হবে, আবার বলতেছিলেন যে 180 দিন লাগবে এসব করতে করতে। অর্থাৎ মানে উনি একটা কনস্পিরেসির মধ্যে ছিলেন। কিন্তু আর্মি বলছে নো, এনাফ ইজ এনাফ,
হ্যাঁ, এটা যথেষ্ট হয়েছে। ইলেকশন হইতে হবে এবং ইলেক্টেড বডির কাছে ক্ষমতা দিতে হবে, এবং এই সমস্ত ষড়যন্ত্র বানচাল করে দিচ্ছে কিন্তু এই আমাদের সেনাবাহিনী। ইউনুসের কোনো ক্রেডিট নাই। অনেকে বলে কি শেষ পর্যন্ত একটা ভালো নির্বাচন দিয়েছিল, কিসের উনি ভালো দিন, সেনাবাহিনী না থাকলে এটা কি হইতো আপনি জানেনই। তো ফলে এই যে উনি পারলেন না, উনি যদি থাকতেন তাহলে আর ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করার প্রয়োজন পড়তো না, ডক্টর ইউনুসই ক্যারি ফরওয়ার্ড করতেন। যেহেতু উনি স্যার থাকতে পারলেন না, তো তার সাবস্টিটিউট হিসেবে খলিলুর রহমানকে ওনারা চাপাই দিলেন বিএনপিতে, চাপাই দিলেন, যেহেতু আর ইউনুস নাই। হ্যাঁ, তো এখন খলিলুর রহমান সাহেব কি করবেন এটা বোঝাই যায়। কারণ দেখেন, আমি ট্রাম্পের চিঠিটা আমি ব্যাখ্যা করছি, আপনি দেখতে পারেন অন্য মঞ্চে, এই মাসকামান, সেখানে আমি ব্যাখ্যা করছি যে আমার কাছে মনে হয়েছে যে এটা একটা, তার চিঠিটা বলে যে বাংলাদেশ কোনো সোভারেন স্টেট না, এটা একটা কলোনি, এবং এই কলোনিতে একটা পাপেট সরকার আছে, একটা পুতুল সরকার আছে। এটা কাছে চিঠিটা যদি আপনি ভালোভাবে পড়েন, যেমন উনি বলতেছেন যে আই হোপ ইউ উইল হেল্প মি ইন ইমপ্লিমেন্টিং, ইউ উইল হেল্প মি, এটা কিন্তু রেসিপ্রোকাল হেল্প না, মিউচুয়াল হেল্প না, তুমি আমাকে সাহায্য করবা। মানেটা কি? যে চুক্তিগুলি হয়েছে, এই যে বাণিজ্য চুক্তি, সামরিক চুক্তি, এগুলি তুমি আমাকে হেল্প করো, এবং কি ডিসাইসিভলি তোমাকে অ্যাক্ট করতে হবে। ডিসাইসিভলি অ্যাক্ট করা মানে কি? ডিসাইসিভ এটা ইংরেজি শব্দ, তো আপনি তো যেহেতু নিউ ইয়র্কে থাকেন, বাংলা সিদ্ধান্ত আর ইংরেজি ডিসাইসিভ এটা কিন্তু এক না। ডিসাইসিভের একটা দোতনা আছে, এটা একটা স্পেশাল কনোটেশন আছে। ডিসাইসিভ মানে হচ্ছে বিষয়টা মীমাংসিত, এটা শুধু সিদ্ধান্তের ব্যাপার না, এটা মীমাংসিত। ঠিক আছে, তোমাকে ডিসাইসিভলি অ্যাক্ট করতে হবে, অ্যাকশনে যেতে হবে, অর্থাৎ তোমার কোনো উপায় নাই। তুমি যখন এই 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 চুক্তিগুলি বাস্তবায়ন করতে যাবা, তখন যদি তোমার বিরোধিতা আসে দেশের অন্যান্য কোয়ার্টার থেকে, তোমাকে শোনা চলবে না, তোমাকে ডিসাইসিভলি অ্যাক্ট করতে হবে। বুঝে নেবার, যদি বলতো যে ঠিক আছে লেট আস হেল্প ইচ আদার, হ্যাঁ, একটা রেসিপ্রোকাল, একটা মিউচুয়াল হেল্পে, তাইলে কিন্তু এক ধরনের হইতো। উনি বলতেছেন যে আই হোপ ইউ উইল হেল্প মি, ঠিক আছে, এবং মানে এবং কি আছে এই চুক্তিতে, মানে বাণিজ্য চুক্তি বলেন আর যে সামরিক চুক্তি কি আছে আপনি কিছুই জানেন, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, এটি প্রকাশ করা হয় নাই, আপনি কিছুই জানি না। যেমন ধরেন যে কতগুলি জিনিস তো বোঝাই যায়, যেমন বলতেছে যে এইসব চুক্তি তোমার দুই দেশের কৃষক এবং শ্রমিকদের বেনিফিট করবে। হ্যাঁ, কি বেনিফিট করবে? তাহলে আমেরিকা থেকে বেশি দামে গম কিনতে হবে নাকি? আর যে এটা হলো কৃষকের ব্যাপার, আর শ্রমিকের ব্যাপারে কি বেশি দামে তুলা কিনতে হবে? হ্যাঁ, তারপরে বলতেছে একটা বিজ্ঞাপন আছে কিন্তু কম দামে কোথাও থেকে অস্ত্র কিনতে পারবে না, তাদের কাছ থেকেই কিনতে হবে। কিন্তু বলতেছি একটা বিজ্ঞাপন আছে কিন্তু তার চিঠিতে, বিজ্ঞাপনটা হলো এটা পৃথিবীর সেরা অস্ত্র। ঠিক আছে, পৃথিবীর সেরা অস্ত্র মানে কি? তাহলে সেরা দাম দিয়ে কিনতে হবে, তাই না? সবচেয়ে ভালো অস্ত্র তো দামটা বেশি হবে না? তার মানে উনি বাধ্য করতেছেন আমাকে তাদের অস্ত্র বেশি দামে কিনতে, তাদের গম বেশি দামে কিনতে, তাদের তুলা বেশি দামে কিনতে। হ্যাঁ, এবং এবং সামরিক চুক্তি বলতেছে, এই যে উনি লিখতেছেন যে তোমাদের মিলিটারি একটা উচ্চতায় চলে যাবে, এবং একটা ওপেন ফ্রি ইন দ্য প্যাসিফিক স্ট্র্যাটেজি বলছে। দেখেন, প্রথমে চিঠির প্রথম দিকে আছে কিন্তু, হ্যাঁ, ভাবেন একবারে, হ্যাঁ, মানে তোমাকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির মধ্যে আসতে হবে। ওই রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ চায়না, ওটা যাওয়া যাবে না, ওইটা যাওয়া যাবে না। হ্যাঁ, তোমাকে এখানে থাকতে হবে। এবং বলতেছেন যে সাকসেসফুল টেনিউর উনি আশা করতেছেন, মানে উনি এক ধরনের পাম্পটি আর কি। হ্যাঁ, যে তুমি 5 বছর থাকো, হ্যাঁ, আমরা আছি তোমার পাশে। হ্যাঁ, আরে এই গভর্নমেন্ট 5 বছর থাকবে কি থাকবে না এটা বাংলাদেশের নির্বাচন মন্ডলী ঠিক করবে, আওয়ার ইলেকটোরেট টু ডিসাইড। তুমি বলতেছো যে মানে তুমি সাকসেসফুল টার্ম, হ্যাঁ, তার মানে এটা একটা পাম্পটি না। এবং উনি আশা করতেছেন যে চুক্তিগুলি বাস্তবায়ন হোক, তাইলে উনি 5 বছর থাকবে। যদি চুক্তিগুলি বাস্তবায়ন না হয় থাকতে পারবে না। একটা কিন্তু প্রচ্ছন্ন ইঙ্গিত আছে, একটা প্রচ্ছন্ন ইঙ্গিত আছে কিন্তু আমি জানি না তারেক রহমান এগুলো বুঝতেছেন কিনা। হ্যাঁ, আই ওয়ান্ডার। হ্যাঁ, একটা প্রচ্ছন্ন ইঙ্গিত আছে কিন্তু আপনি যদি মানে ওটা কি বলে, টু রিড বিটুইন দি লাইন্স। হ্যাঁ, মানে সবাই কিন্তু বিটুইন দি লাইন্স পড়তে পারে না। হ্যাঁ, এটা পড়ে নিল আর কি। এবং
এক এক ইংরেজির এক একটা শব্দের যে এক একটা স্পেশাল কনোটেশন আছে, এইটা তো অনেক বুঝে না, এটা সাদা মাটা হয়ে পড়ে গেল। কিন্তু মা- আমি এটাকে কিন্তু আমি রেড ইট বিটুইন দি লাইন্স, এবং আমি দেখছি যে এটা একটা ভয়াবহ চিঠি। এই মুহূর্তে সব মনে পড়তেছে না, আর কি কি যেন আছে আর কি। যাই হোক, এখন কি বলে যে খলিলুর রহমান এখন এগুলো এগুলো ক্যারি ফরওয়ার্ড করবেন। হ্যাঁ, কারণ এখান থেকে কিন্তু মানে ইউনূস সাহেব যা করে গেছেন আর কি, হ্যাঁ, আমাদের দেশের জন্য। এমনি তো ডোমেস্টিক্যালি অভ্যন্তরীণ ভাবে উনি যা তা করছেনই, আবার মানে ফরেন পলিসিতে, হ্যাঁ, এই ভূ রাজনীতিতে তুমি আমাদেরকে একেবারেই একটা বাজে অবস্থার মধ্যে ফেলে গেছেন আর কি। এবং এই অবস্থা থেকে তারেক রহমান কিভাবে উদ্ধার হবে, হ্যাঁ, আই এম ডাউটফুল। এরকম প্রেশার যদি থাকে আমেরিকা, উনি স্বচ্ছন্দ হবে দেশ চালাতে পারবেন কিনা, হ্যাঁ, এটা কিন্তু কোয়েশ্চেনেবল। হ্যাঁ, জি। তো যাই হোক, আমরা একটা কি বলে যে অভিশাপ মুক্ত হয়েছি আমি বলবো। অভিশাপ মুক্ত হয়েছি, এবং ইউনূসের মতো খারাপ শাসক আর হবে না, হইতে পারে না। আমি বহুদিন আগে একটা টক শোতে বলছি যে এনি টম ডিক হেরি, এনি রাম শাম যদু মধু ক্যান গভর্ন দিস কান্ট্রি বেটার দেন ইউনূস। সো আমরা একটা লেসার ব্যাট, যদি আপনি ধরেন যে আমরা কি করি, আমাদের আমাদের নিয়তি কি, আমাদের নির্বাচক মন্ডলের নিয়তি কি, উই হ্যাভ টু চুজ লেসার ব্যাট। কম খারাপকে আমরা পছন্দ করতে বাধ্য হই, কারণ আমাদের কাছে বেটার নাই, আমাদের কাছে তো বেটার নাই। এখন ধরেন যে বিএনপি প্রিভেইলিং যে পলিটিক্যাল পার্টিগুলো আছে, যেগুলো এক্সিস্ট করতেছে, সেগুলোর মধ্যে বিএনপি বেস্ট, মানে বেটার দেন আদার্স, তাই না? তো ফলে এটা আমরা মেনে নিছি, আমরা এটা ভোট দিছি, আমরা এটা তাকে গভর্নমেন্ট ফর্ম হয়েছে, এবং আমরা দেখবো যে এটা কিভাবে ফাংশন করে। হ্যাঁ, কিভাবে ফাংশন করে, তারা কতটা গণতন্ত্র দিতে পারে, কতটা মানে আত্মনির্ভরশীল জাতি হিসেবে সামনের দিকে আগাইতে পারে, এসব জিনিস আমার আমরা আমার না দেখবো। খুব ইয়া লাগে যে পৃথিবীতে মনে হয় আমরাই একমাত্র জাতি যারা 30 লাখ মানুষ জীবন দিয়ে যুদ্ধ করে দেশটা স্বাধীন করলো, আবার এটি পরাধীন হয়ে গেল, তাই না? এটা ঘটনা পৃথিবীতে ইতিহাসে বিরল। এখন এখানে একজন প্রশ্ন করেছেন, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বিএনপি সরকার কোন দিকে যাবে, ভারত নাকি আমেরিকা গং নাকি চীন নাকি তুরস্ক প্লাস পাকিস্তান? দেখেন, এখানে 5th অগস্টের পরে আমাদের আমাদের যে রাজনীতি না, এই রাজনীতির একটা মানে ইনফ্লুয়েন্স ছিল আগে তিনটা বিগ পাওয়ার, দুইটা বিগ পাওয়ার, একটা সেমি বিগ পাওয়ার। একটা হচ্ছে আমেরিকা, একটা চায়না, একটা ইন্ডিয়া। 5th অগস্টের পরে নতুন দুইটা অ্যাক্টর বাইরে হয়েছে, তারাও কম পাওয়ারফুল না। একটা তো নিউক্লিয়ার পাওয়ার পাকিস্তান, আর একটা হচ্ছে টার্কিও ধরেন যে আপনি এক ধরনের সুপার পাওয়ারও বলতে পারেন। সো the number of influencers is now 5, if not more. At least 5. China, America, India, Turkey, and Pakistan. এখন our foreign policy has to deal with these 5 actors. এবং এটা খুবই মুশকিল। যখনই আপনি চায়নাকে কন্টেইন করতে যাবেন, তখন আমেরিকা হস্টাইল হবে, আবার যখন আমেরিকাকে কন্টেইন করবে, তখন চায়না হস্টাইল হবে। সো আপনি একটা টাগ অফ ওয়ারের মধ্যে পড়ে গেছেন। হ্যাঁ, এবং এখান থেকে কিভাবে উদ্ধার হবে? তারপরে আবার ইন্ডিয়া একটা ব্যাপার আছে। আচ্ছা, যে প্রশ্নটা উনি করলেন, যে দেখেন আমাদের এখানকার সাইকোলজিটা একটু বোঝার চেষ্টা করি, সেটা হলো দেখেন ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা আছি। হ্যাঁ, ইন্ডিয়ার বিরুদ্ধে আছি, এবং 5ই আগস্টের পরে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টকে ক্যাশ করে কিভাবে রাজনীতি করা হয়েছে, অথচ ভারতের সাথে শেখ হাসিনা কি কি চুক্তি করছে, একটা চুক্তিও ডিসক্লোজ করেনি, অথচ অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টকে তারা ক্যাশ করতে চাইছে। আবার দেখেন, যখন ইন্ডিয়া আমাদের উপরে প্রভুত্ব করতে চায়, তখন আমরা আদা জল খেয়ে লাগি। কিন্তু যখন আমেরিকা এই সমস্ত চুক্তি মুক্তি করছে, তখন কিন্তু নোবডি স্পিচ, কেউ কথা বলে না। এটা আমি একটা ব্যাখ্যা দাঁড় করেছি, যেটা হচ্ছে যে ভারত বিরুদ্ধের কারণ হলো ভারত হচ্ছে হিন্দু প্রধান দেশ,
আর আমেরিকা হচ্ছে খ্রিস্টান প্রধান দেশ। খ্রিস্ট ধর্মের সাথে ইসলাম ধর্মের একটা নৈকট্য আছে, ঠিক আছে? আপনি যদি এই মানে ধর্মের উৎপত্তি এবং জানেন, হ্যাঁ, না, যেমন এটা একটু হাস্যকর হয়ে গেল। হয়তো এরকম হইতে পারে আমেরিকা অনেক বড় দেশ, হ্যাঁ, একটা ফ্যাসিনেশন আমেরিকার প্রতি আসে, থাকে না, দূরের প্রতি আগ্রহটা বেশি থাকে, ক্ষমতা সেটা না, আমি আকৃষ্ট হয়। না, ভারতের চেয়ে তো তারা অনেক দূরে, ভারতের চেয়ে তো তারা ক্ষমতাধর। সো মানে মানুষ বলতে একটা গোষ্ঠী আর কি, তারা হয়তো ভাবতে পারে যে না ঠিক আছে আমেরিকাই তো ভালো, নাকি? না, না, সেটাও না। আপনি এই আমেরিকা যদি দূরবর্তীও হইতো এবং সেটা যদি হিন্দু প্রধান দেশ হইতো, তাহলে কিন্তু আবার দেখতেন কি হয়। হ্যাঁ, এখানে একটা রিলিজিয়াস কি বলে যে মানে একটা রিলিজিয়াস এক্সপ্যানশন আছে। এটা অন্যান্য এক্সপ্যানশন আছে, আপনি যেটা বললেন সেটাও একটা এক্সপ্যানশন, এর একটা এক্সপ্যানশন আছে। হ্যাঁ, তো আপনি দেখবেন একটা ক্লাসে যদি আপনার একটা ছেলের একটা হিন্দু বন্ধু থাকে, একটা খ্রিস্টান বন্ধু থাকে, গার্ডিয়ানরা কি করে, বলে যে ওই ওর সাথে মিশবে। খ্রিস্টান বন্ধুর ব্যাপারে কিন্তু কিছু বলবে না, বুঝছেন? কিছু বলবে না যে ওর গ্লাস ধরবি, ওর গ্লাসে পানি খাবি না, ওর এগুলো বলবে না। হিন্দুটার ব্যাপারে বলবে যে ওর গ্লাসে পানি খাবি না, ওর সাথে কথা কম বলবি। হ্যাঁ, তো এটা আছে আমাদের মধ্যে আছে, যেহেতু যেমন ধরেন যে খ্রিস্ট ধর্মের যে প্রবর্তক হযরত ঈসা আলাইহিস সালাম, ওটা তো আমাদের মানে একটু প্রফিটের তালিকা, তাই না? তো ফলে এটা তো একটা নৈকট্য আছে, ক্রিশ্চিয়ানিটির সাথে ইসলামের একটা নৈকট্য আছে। সো এটাও একটা ব্যাপার। আর হিন্দু যেটা আছে সেটা একেবারে আমাদের আখড়াইবার, এটা একেবারে অপছন্দনীয় আমাদের। নৈকট্য তো না ওই থাকলে নৈকট্য না থাকলে কি আর জামাত ইসলামী যে ইসলাম ধর্ম নিয়ে রাজনীতি করে সে আমেরিকার ব্লেসিং নিয়ে এত ঘটনা ঘটাতে পারে? হম, না, আপনি ইন্টারন্যাশনাল পলিটিক্সও দেখেন না যে উম, অনেক ক্ষেত্রে যেখানে আমাদের জামাত ইসলাম বলেন অথবা ধর্মভিত্তিক যে দলগুলো আছে প্রতিবাদ করা উচিত, করে না কিন্তু। হ্যাঁ, করেন না। আবার ভারতে যখন মানে মাইনরিটি করে নির্যাতন হয়, মুসলমানদের উপর নির্যাতন, তখন কিন্তু আবার তারা সোচ্চার হয়। হ্যাঁ, সো এগুলি মানে ডাবল স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এটা ডাবল স্ট্যান্ডার্ড। ওই যে বলে না যে মাহবুব আপনার কামাল, আমি শেষ করব, অনেক সময় হয়ে গেছে, কিন্তু আমি আমি একটা প্রশ্ন আপনার কাছে আমার করতে ইচ্ছা করছে। ধরেন আপনি আহ, আহ, ধরেন আওয়ামী লীগ সরকারের আমলেও আপনি আওয়ামী লীগ সরকারের অনেক কট্টর সমালোচক ছিলেন, এবং আমার মনে আছে ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে মানে পরপরই যেই প্রথম দুই একজন তার সমালোচনা শুরু করেছিলেন, আপনি ছিলেন তাদের একজন। এবং আমার এই অনুষ্ঠানে এসেই 5ই আগস্টের দুই একদিনের মধ্যেই, মানে না, শপথ নেওয়ার পরপরই আপনি কিন্তু আমার এই অনুষ্ঠানে এসে আপনি ইউনূস সরকারের ভীষণ তীব্র ভাষায় সমালোচনা করেছিলেন। সেটা আমি মানে বুঝতে পারছিলাম। আমি শুনেন, আমি বুঝতে পারছিলাম। সবাই কেন বুঝলো না আমি বুঝলাম। আমি কিন্তু 2-3-4 দিনের মধ্যে বুঝে গেছি যে আমাকে লস। এক্স্যাক্টলি আমার আমার মনে আছে, বললাম তো আপনি আমার এই অনুষ্ঠানেই এসে বলেছিলেন। এখন ইটস এ লস্ট গেম। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে ইট ইজ এ লস্ট গেম। হ্যাঁ, এটা মানে এটা ফাঁদে পড়ে গেছি আমরা। হ্যাঁ, এটা আমি প্রথমেই বুঝতে পারছি। এখন এইরকম বাস্তবতায় দাঁড়িয়ে ধরেন আমরা যদি একটু নির্মোহ ভাবে চিন্তা করি, আপনি শেখ হাসিনার সরকারকে কত পয়েন্ট দিবেন? আমি তিনি আজকে মাহবুব কামাল, প্রশ্নটি এরকম, তিনি তাহলে কত কিছু হ্যান্ডেল করেছিলেন, কত কিছু তাকে আহ, মানে মানে কি বলবো এটাকে, কত কিছু তাকে ম্যানেজ করে রাষ্ট্রটি পরিচালনা করতে হয়েছিল, আমরা কি এটা এখন অনুধাবন করতে পারি? না, আপনি আমাকে আওয়ামী লীগ বানায় ছাড়বেন। আচ্ছা না, না, শুনেন, না, তারপরও না, শুনেন, মাহবুব ভাই, আমি 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 সরি টু সে, দেখেন আমি একজন প্রফেশনাল মানুষ, আমি সারা আমি জীবন বলি শুনুন, পারফেক্টলি থাকার চেষ্টা করেছি। এখন আমার অনেক আমি কথা আওয়ামী লীগের পক্ষে যায়, আমাকে লোকে আওয়ামী লীগের দালালও বলে, আই ডোন্ট মাইন্ড, যেটা সত্য আচ্ছা সেটা তো শুনেন, সত্য। আমাকে বলতে দেন। সেটা হচ্ছে শেখ হাসিনা ওয়াজ এ গুড ম্যানেজার, এইটা স্বীকার করতে হবে। উনি ভালো ব্যবস্থাপক। যেমন আমরা দেখছি করোনাটা উনি যেভাবে হ্যান্ডেল করছে, হ্যাঁ, আমার মনে হয় না অন্য কোনো সরকার প্রধানকে হ্যান্ডেল করতে পারে। হি ওয়াজ এ গুড ম্যান। এবং ক্রাইসিস ম্যানেজমেন্ট উনি খুব ভালো জানতেন। ক্রাইসিস ম্যানেজমেন্ট, হ্যাঁ, মানে টেকনিক্যাল নো হাউ গুলি উনি ভালো বুঝতেন। এবং উন্নয়ন
মানে উন্নয়ন তো এটা তো আর ওই যারা বলে যে উন্নয়ন হয় নাই, এটা চোখে মুখে দই, তারপরে বলে কই কই দেখতেছি সব উন্নয়ন, হ্যাঁ তার আমলে, হ্যাঁ তারপরে বলে যে উন্নয়ন হয় না। এগুলি মানে এগুলো শুনে না মেজাজ খারাপ হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, ওই যে রুবিন ফারহানা বলতেছিল যে বরিশালে যখন যাই, ওই যে রাজশাহীতে যখন যাই, বুঝতেই পারি না যে এটা বাংলাদেশ, এত উন্নত হয়ে গেছে। ইভেন ইন ঢাকা ধরেন যে মেট্রো রেল থেকে যে কত সাশ্রয় হয়েছে না, মানুষের কত উপকার হয়েছে ইত্যাদি। আহ তারপরে ওনার যে কি বলে যে যে কোনো ক্রাইসিসে উনি একটা সলিউশন বের করতেন। হ্যাঁ, কিন্তু কথাটা হচ্ছে যে আমি এই ফিলোসফিতে বিশ্বাসী না যে যা কিছুই হবে আমার হাত দিয়ে হতে হবে। শেখ হাসিনার সাইকিটা এরকম ছিল যে যত কিছু হবে এটা আমার হাত দিয়ে হইতে হবে। আমি এইটাকে কন্ডেম করি, এইটা কেন হবে? হ্যাঁ, এইটা তো হওয়া উচিত না। আপনি গুড ম্যানেজার, ওকে ফাইন, আপনি উন্নয়ন করতে পারেন, আপনার ইনোভেটিভ, যেমন পদ্মা সেতুর ব্যাপারে সবাই বলছে যে এটা করা যাবে না, উনি করে দেখাই দিচ্ছেন। হ্যাঁ, করে দেখাই দিচ্ছেন এটা, তাই না? তো কিন্তু যা কিছুই হবে সব আমার হাত দিয়ে হতে হবে, ওই নেপোলিয়নের মতো, হম, কিংবা চতুর্দশ লুইয়ের মতো, যে রাষ্ট্র আবার কি, আমি রাষ্ট্র। হম, এই অ্যাটিটিউডটা ভালো না, এই ঠিক আছে অ্যাটিটিউডটা মাহবুব ভালো ভাই, না। আমি আপনাকে তর্কের খাতিরে বলি যে নিঃসন্দেহে কেউ কেউ বলবে না এটি কোনো ভালো ব্যবস্থাপনা, যে মানে মাইক্রো ম্যানেজমেন্ট বলে এটিকে। হ্যাঁ, তো এই ব্যবস্থাপনা কেউই ভালো বলবে না, কারণ অ্যাজ এ টিম হিসেবে কাজ করবে। কিন্তু আপনার কাছে কি কখনো মনে হয় যে আমাদের ভিতরে জাতিগত আমরা এতটাই অবিশ্বস্ত? শেখ হাসিনার চারপাশে সেরকম বিশ্বস্ত কেউ ছিলেন না, যতখানি ডেডিকেশন নিয়ে তিনি কাজগুলো করতে চেয়েছেন একটা সরকার প্রধান হিসেবে। রাষ্ট্রের উন্নয়নের জন্য তার যে তাগিদ, তার যে তাড়না, তার যে চিন্তা, সেটি তার চারপাশের যারা ছিলেন আহ তারই সে বাস্তবায়নের জন্য যথেষ্ট কেপাবেল নয়, যথেষ্ট বিশ্বাস তাদের উপর ছিল না, বা রাখার মতো যোগ্য তারা নন। এইটা কি আমরা কখনো ভেবে দেখি? না, হচ্ছে যে মানে শেখ হাসিনা তো মানে উনি তো সবই বুঝতেন, তাই না? উনি যদি সবই বুঝে থাকেন তাইলে এগুলো তো তার বোঝার কথা ছিল, তাই না? আমি ওসব বিতর্কে যাব না। আমার বিতর্কটা হচ্ছে, প্রথম বিতর্কটা মানে প্রথম আমার নোট অফ ডিসেন্টটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারটা কেন বাতিল করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমার প্রথম অভিযোগ, ঠিক আছে? এবং তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে একটা ফেয়ার নির্বাচনের পথকে বন্ধ করে দেওয়া, এটা ঠিক করেন নাই উনি। এটা উনি, হ্যাঁ, দেশের অনেক উন্নয়ন করছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, উই মাস্ট অ্যাডমিট। হ্যাঁ, কিন্তু মানে কি, তর্কের খাতিরে এই প্রশ্নটি করি। তত্ত্বাবধায়ক ব্যবস্থা আপনি ধরেন 96 সালে বিএনপি সরকার কি করেছিল? 15 ফেব্রুয়ারি নির্বাচন, আপনি ভুলে যাননি? আপনি আবার দেখুন 2006 সালে এসে তিনি কি, বিএনপি সরকার কি না করলো এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উল্টে দেওয়ার জন্য? কি না বলছি তার বলছি পরীক্ষা বলছি উঠাবেন না আমাকে বলুন তো। আমি বলছি, 96 সালের যে ইলেকশনটা না, ওইটা তো ছিল তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তনের জন্য নির্বাচন। কারণ ওইটা তো 2/3 মেজরিটি লাগবে। মানে খালেদা জিয়া পরাস্ত হয়ে গেছে, আন্দোলনের কাছে পরাস্ত হয়ে গেছে, কারণ ওই যে সেক্রেটারি থেকে আমরা বের হয়ে আসছে, উনি রুল করতে পারবেন না। এখন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করার জন্য তো 2/3 মেজরিটি লাগবে, তাই না? 2/3 মেজরিটি ছাড়া তো হবে না। তো ফলে উনি কি বলে যে একটা ইলেকশন করে 1 মাসের মধ্যে উনি চলে গেছে। ওইটা কিন্তু ভিন্ন জিনিস, ওইটাকে ওইভাবে দেখলে হবে না। কথাটা হচ্ছে যে মানে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারকে প্রথম কলুষিত করছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কারণ ওই যে কি বললে, কে এম হাসান বিতর্ক, কে এম হাসানকে বিচারপতিদের বয়স বাড়ায়, সেটা তো কে এম হাসান, 2006 সালে, সেটা তো 96 সেটাই সালে বলছি। নয়। হ্যাঁ, তা 96 তো গেল গিয়া, আমি তো 96 বলেই দিলাম, ওইটা 2006 সালের কথা বলতেছি। কি বলেছে, কে এম হাসানকে কেয়ারটেকার চিফ করার জন্য কি বলে যে বয়স বাড়ালেন। তারপরে ওইটা ফেল করার পরে ইয়াজউদ্দিনকে কনকারেন্টলি চিফ অ্যাডভাইজার এবং ইয়ে করলেন। তারপরে ইয়াজউদ্দিনকে ডিকটেট করা শুরু করলেন। হ্যাঁ, এইভাবে করতে তারপরে প্রথমে যে কি বলে যে অ্যাডভাইজারি কাউন্সিল, সেটা বিতর্কিত, এইটা সেটা নানাভাবে ইলেকশনটাকে ম্যানিপুলেট করতে চাইছে বিএনপি।
এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্ট সেইটার উপরে প্রথম আঘাত হানছে বিএনপি। আমার কথা তো সেটা না, আমার কথা হচ্ছে যে মানে তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন? আমরা কেন সবসময় আওয়ামী লীগের কাছে এত এইটা আশা করি? মাহবুব ভাই, আমি একটা কথা বলি, দেখুন, বাংলাদেশ রাষ্ট্রটি আমরা স্বাধীন হইলাম কি কারণে? নির্বাচনের কারণে। আমরা ৭১-৭০-এর যে নির্বাচন, সেখানে আওয়ামী লীগ বিজয়ী হলো, পাকিস্তানিরা আওয়ামী লীগের কাছে ক্ষমতা দিল না, বাংলাদেশিদের আমাদের হাতে ক্ষমতা দিল না, আমরা দেশটা স্বাধীন করে ফেললাম। ৫৪ সালে বাংলাদেশের মানুষ প্রথম ভোট দিয়েছে, রাইট? সেই থেকে আজ পর্যন্ত শুধুমাত্র একটি বার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছে। যিনি ক্ষমতায় ছিলেন তিনি সুন্দরভাবে ক্ষমতাটি হস্তান্তর করে এসেছেন। কে? এই শেখ হাসিনা, রাইট? ২০০১ সালের নির্বাচনের আগে তিনি, এর আগে কেউ কোনোদিন এরকম শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেনি। আপনি যদি দেখি এই শেখ হাসিনা বাংলাদেশে যদি আপনি ভালো ২-৪টি ঘটনা দেখেন, সেগুলো তো তার হাত দিয়েই এসেছে। সেই কৃতিত্বটুকু তাকে দিতে আমাদের কার্পণ্য হয় কেন? আমি তো ওইসব ক্রেডিট দিলাম। আপনি আমাকে মিসআন্ডারস্ট্যান্ড কেন করতেছেন? আমি বলতেছি যে আপনি যদি বলেন এইভাবে যে ২০০৪ সালে গ্রেনেড অ্যাটাককে শেখ হাসিনাকে মেরে ফেলার একটা চেষ্টা হয়েছে, এখন শেখ হাসিনা মনে করতেই পারে যে আমি আবারও যদি ক্ষমতা ছেড়ে দেই ২০০৯ ইলেকশন, তাহলে আমাকে আবারও মেরে ফেলতে পারে, সুতরাং আমি ক্ষমতা ছাড়বো না। এইটা আপনি একটা পয়েন্ট দিতে পারেন, ঠিক আছে? বা কি বলে যে ২০০১ থেকে ২০০৬ সালে যা হয়েছে, হ্যাঁ, এটা যদি পুনরাবৃত্তি না হয়, জঙ্গিবাদের উত্থান যাতে আবার না হয়, না হয়, এগুলি, তাইলে সেজন্য আমি ক্ষমতা ছাড়বো না। এটা আপনি একটা পয়েন্ট দাঁড় করেন না, এবং সে কারণে আমি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিলাম, ঠিক আছে? কিন্তু আপনি যদি মানে ওভারঅল চিন্তা করেন, হ্যাঁ, কারণ শেখ হাসিনা তো আর ২০০ বছর বাঁচবেন না। ২০০ বছর বাঁচবেন না তো। তো একটা না একটা সময় তো আপনাকে আওয়ামী লীগের বাইরে ক্ষমতা যাবেই, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এটা ২০৪০ সালে হোক, ২০৫০ সালে হোক, আমি মানে ২০১৫ সালে দাঁড়াই আমি কথাটা বলতেছি। একটা না একটা সময় তো যাবেই আওয়ামী লীগের বাইরে, তাই না? শেখ হাসিনা তো ২০০ বছর থাকবেন না, কিংবা আওয়ামী লীগের অন্যান্য নেতৃত্ব সবসময় মানে ক্ষমতা ধরে রাখতে পারবেন না। তাহলে সেই অবস্থাটা কি দাঁড়াবে, সেটা তো আপনাকে ভাবতে হবে। ১। ২ নম্বর হচ্ছে, তো আপনি কোনো অবস্থাতেই ডেমোক্রেটিক প্রসেসকে আপনি হ্যাম্পার করতে পারেন। একজন আনডেমোক্রেটিক কি করছে সেইটার কারণে আমি ফ্যাসিস্ট হয়ে যাব, বা সেইটার কারণে আমি কি বলে যে আর ক্ষমতা কাউকে দিব না, হ্যাঁ, এটা লজিক, এটা ফেয়ার লজিক না। আপনি যদি পলিটিক্যাল সায়েন্স অথবা যদি ডেমোক্রেসি চর্চা করতে চান, হ্যাঁ, এইটা ফেয়ার লজিক না। কোনো না কোনো সময় তো আপনাকে ছাড়তে হবে, তাই না? এটা ২০ বছর হোক, ৫০ বছর ছাড়তে হবে। তাইলে তখন কি হবে? তখন যেটা হয়েছে, দেখেন যেটা হয়েছে, এই যে মানে প্রতিশোধ পরায়ণতা, হ্যাঁ, এইটা মানে কি বলবো, এইটা যদি ধরেন যে আরো ২০ বছর পরে হইতো, তাহলে তো আরো প্রতিশোধ পরায়ণতা আরো বাড়তো, তাই না? ফলে এই যে দূরবর্তী চিন্তা তো করতে হবে। আমি মানে এমন যদি হইতো যে হ্যাঁ, আমি এই পদ্ধতিতে আমি কখনোই আর ক্ষমতা থেকে যাব না, সুতরাং আমি উন্নতি করতে থাকি, দেশ উন্নয়ন করতে থাকি, কি করতে, তাইলে একটা, কিন্তু এটা তো না। এটা সোশ্যাল ডিনামিক্স তো তা বলে না। ফলে আপনাকে তো দূরবর্তী চিন্তা করতে হবে। আজকে যে সাফারিংসটা হয়েছে আওয়ামী লীগের, যে সাফারিংসটা, এই সাফারিংসটা তো এতটা সাফারিংস হইতো না যদি আপনি ওইভাবে মানে জিনিসগুলো চিন্তা করতেন। এটা ঠিক যে শেখ হাসিনার সাইকি, আমি এগুলো অনেক বলছি, ব্যাখ্যা করি। শেখ হাসিনার সাইকি মানে ২ বার রিশেপড হয়েছে। প্রথমবার তার ফাদার মাদারের কিলিং এর পরে আর সাইকি ওয়াজ রিশেপড, হ্যাঁ, যে আমার বাবা মাকে মেরে ফেললো ইত্যাদি, একটা জাতির প্রতি এক ধরনের। ওয়ান্স এগেইন ২০০৪ সালে যখন তার উপর নিজের উপরে গ্রেনেড অ্যাটাক হলো, আর সাইকি ওয়াজ ওয়ান্স এগেইন রিশেপড, হ্যাঁ, তখন তার মধ্যে একটা আরে এটা কি, তখন তার মধ্যে একটা জেদ আসছে যে না, যদি কখনো ক্ষমতা পাই তাইলে আমি আর ক্ষমতা ছাড়বো না, হ্যাঁ, এরকম একটা সাইকি তার হয়েছে কিন্তু। এবং এইটা তার জন্য হয়তো স্বাভাবিক, হ্যাঁ, কিন্তু আপনি যে ব্রডার পার্সপেক্টিভে চিন্তা করেন, হ্যাঁ, ব্রডার পার্সপেক্টিভ, আপনি যে রিয়েলি মানে একটা ডেমোক্রেটিক সোসাইটি চান,
হ্যাঁ, একটা সত্যি সত্যি ডেমোক্রেসি, তাহলে আপনাকে তো ওইভাবেই চিন্তা করতে হবে, তাই না? ওইভাবেই চিন্তা করতে হবে। এবং কি বলবো, মানে দেখেন, মানে ওই যে কি, আপনার যখন একটা গুণ থাকবে না, তখন আর একটা দোষ থাকে। মানে এটা বোধহয় নেচার বোধহয় এটা ডিসাইড করে। হ্যাঁ, শেখ হাসিনার যে দরিদ্র মানুষের প্রতি যে তার যে কি বলে, যে সহানুভূতি, যেগুলো আমরা দেখছি, এই যে ভূমিহীনদের বাড়ি করে দেওয়া, সোশ্যাল সেফটি নেটওয়ার্ক, এক ধরনের একটা সিম্প্যাথেটিক একটা হৃদয় ছিল। আবার দেখেন অন দ্য কন্ট্রারি, যখন ক্ষমতার প্রশ্ন, তখন আবার উনি মানে হার্ড লাগেনি ঠিক, একটা সফট মাইন্ড আছে। হ্যাঁ, আবার একটা ক্ষমতার জন্য বা টিকে থাকার জন্য একটা হার্ড, একটা কঠোর মনোভাবও ছিল। মানে এইটা মানুষের এই যে সবার মধ্যে ডুয়াল এন্টিটি কাজ করে। এটা আপনার মধ্যে করে, আপনি হয়তো বুঝতে পারেন না। সবার মধ্যে একটা ডুয়াল এন্টিটি থাকে। হ্যাঁ, যে এই যে কি বলে যে ওইটা, আমি এইভাবে, আপনি বলেন না আবার যে আপনি আবার এইভাবে বলতেছেন কেন। এটা একটা সাইকোলজি আছে, সেটা হচ্ছে যে মানুষের মধ্যে এনিমিলিটি এবং রেশনালিটি, এই দুইটা পরস্পর থাকে, দুইটা এন্টিটি আছে। হ্যাঁ, যে যেটা যখন যেটা রুল করে, ওভার রুল করে, সেইটা করে। যেমন ধরেন, মানুষ কখন নিষ্ঠুর হয়, যখন তার এনিমিলিটিটা জাগায় ওঠে। আবার কখন মানুষ আহ মানে সেন্স স্টপ করে, সেন্সিবল হয়, যখন তার রেশনালিটিটা ওভার রুল করে। তো ফলে এটা থাকে, মানুষের মধ্যে থাকে। এবং কি বলবো, মানে আমি সবসময় একটা, বিলিভ মি, আমি সবসময় একটা কোয়েশ্চেনের মধ্যে থাকি। আমার বোধহয় প্রশ্নের কোনো শেষ নাই। আমি একটা ইটার্নাল কোয়েশ্চেনের মধ্যে থাকি যে কি হওয়া উচিত। হ্যাঁ, কি হওয়া উচিত, এবং আসলে মানুষ কিভাবে এমনিতে অ্যাক্ট করতে মাহবুব হবে। ভাই, মাহবুব ভাই, হুম, এমনিতে মনে হয় কিনা এরকম, ধরেন আমরা ৭১ সাল থেকে যদি ধরি, হ্যাঁ, বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, আহ এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা, তারেক রহমান প্রসঙ্গ বাদই রাখলাম, হ্যাঁ, এই লিডারশিপ ক্যাটাগরি যদি দেখি, আপনার কি মনে হয় না শেখ হাসিনার জন্য আসলে মায়া লাগে? শুনেন, আমি যে কোনো দুর্বলের প্রতি মায়াশীল, যে কোনো দুর্বলের প্রতি। আমি এরশাদের বিরুদ্ধে কঠোর ছিলাম, কিন্তু যখনই এরশাদের পতন হয়ে গেল, তখন আমি আমি একটা সাইদ তারেকের একটা সাপ্তাহিকে কন্টিনিউয়াসলি এরশাদের পক্ষে লিখে গেছি। যখন জেলখানায় তার রুমে ক্লোজ সার্কিট ক্যামেরা বসাইলো, তখন আমি লিখছিলাম যে এরশাদ কিভাবে নাকের ময়লা পরিষ্কার করে, সেটাও বোধহয় খালেদা জিয়া দেখতে চান। হম, মানে খালেদা জিয়ার আমলে এটা হয়েছিল, ক্লোজ সার্কিট একবার। তো দুর্বলের প্রতি আমি সবসময় সিম্প্যাথেটিক। হ্যাঁ, সবসময় সিম্প্যাথেটিক। যেমন এই যে আমি বললাম না যে এখন তো আপনার প্রফেসর সাহেব এখন দুর্বল, আমি বললাম না যে আমি তাকে মাফ করে দিছি। এটা এটা আমার সাইকি, আপনি এটা আমার নিয়ন্ত্রণ করতে পারবেন না, এটা আমাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। হ্যাঁ, আমি যে কারণে বললাম যে আমি কি বলি, ইউনূস সাহেবকে আমার আর কোনো আপত্তি নাই, এবং যেহেতু আমাদের মুক্ত করে দিছে, সেরকম হাসিনা এখন দুর্বল, বা আওয়ামী লীগ এখন দুর্বল, ন্যাচারালি আমার সিম্প্যাথি থাকবেই, আমার সিম্প্যাথি থাকবে। এইটা আমার কি বলে যে, এটা আমার জিন। হ্যাঁ, এইটা আমার কি বলে যে চরিত্রের মধ্যে আছে। হ্যাঁ, দুর্বলের প্রতি সহানুভূতি দেখানো। হ্যাঁ, আবার যদি সে কখনো আইসে আবার মানে ক্ষমতায় বসে যায়, তখন দেখবেন আমি আবার অন্যরকম হয়ে যাবো। হ্যাঁ, অন্যরকম হয়ে যাবো। হ্যাঁ, জি। কিন্তু এই মুহূর্তে মানে আমার এক ধরনের সফটনেস আছে, কারণ উনি এবং ওনার দল এখন মানে দুর্বল থেকে দুর্বলতর হয়ে পড়ছে। হ্যাঁ, এটা আবার ন্যাচারাল আপনি কোনো সিম্প্যাথিটা। ক্রেডিট দিবেন না এই দেশটাকে ভালোবেসে। আপনি বললেন গরিব মানুষের জন্য তার যে মমত্ব, হ্যাঁ, যাই হোক, আজকে আর এই 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 আলোচনায় আর ফির যাচ্ছি না, আমরা প্রসঙ্গ থেকে অনেকখানি সরে এসেছি।